বাবা, বাবা, বুবু, অপু, আ আ বাবা। আর শোনা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। আবছা আবছা অস্পষ্ট ছোট বাচ্চার কায়া দেখা যায়। শতক ডাকছে জোরে জোরে, কিন্তু শব্দ বেরোচ্ছে না গলা দিয়ে। আবার ডাকলো না, ওই তো বাচ্চাটা চলে যাচ্ছে। আব্বা, যেও না। আব্বা, আব্বা। বিড়বিড় করতে করতে চমকে চোখ খুলল। নিঃশ্বাসের বেগ তীব্র। এই শীতের রাতে শতক ঘেমে অস্থির। কতক্ষণ স্থির হয়ে শুয়ে থাকে। পাশে তাকিয়ে দেখে মৈত্রী ওপাশ ফিরে শুয়ে। শতক গায়ের উপর থেকে লেপ সরিয়ে উঠে পড়ে। টেবিলে ফ্লাক্সে গরম পানি আছে, মৈত্রীর জন্য রেখেছে। শতক গ্লাস ভরে ঢকঢক করে পানি পান করলো। লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। স্বপ্ন ছিল শুধু। তারপর বিছানায় বসে মৈত্রীর গা থেকে লেপ সরিয়ে নিল। মৈত্রী শীতে গুটিয়ে যায়। শতক মৈত্রীর পেট উন্মুক্ত করে সেখানে চুমু দিয়ে কান পেতে ফিসফিসিয়ে বলে, আব্বা নাকি আম্মা? বাবা খুব ভালোবাসে তোমায়। বাবা তোমাকে কোলে নেওয়ার জন্য ছটফট করছে। জলদি বাবার কোলে এসো, কেমন? বলে পেটে আলতো চুমু দিয়ে হাত বুলিয়ে দেয়। মৈত্রীর ঘুম পাতলা হওয়ায় ঘুম ছুটে যায়। পাশে হাতড়িয়ে শতককে খুঁজতে থাকে। স্বয়ংবৎ ফিরে পেতেই শতকের অবস্থান বুঝতে পারে। কি হয়েছে? শতক মাথা তুলে মৈত্রীর দিকে তাকিয়ে বলে, কিছু না, ঘুমা। শীত করে তো, তুমি ঘুমাবো না? শতক শান্ত চোখে চায় মৈত্রীর দিকে। মৈত্রী মুচকি হেসে দুহাত বাড়িয়ে দেয়। শতক লেপ টেনে মৈত্রীর বুকে মাথা রেখে শুয়ে পড়ে। মৈত্রী মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ঘুমাও তো। শতক কিছু বলে না। মৈত্রী শক্ত করে মাথাটা বুকে চেপে একটু কাত হয়ে পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। অল্প সময়ের ব্যবধানে দুজন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। রাত গভীর, শুনশান নিরিবিলি পরিবেশে দূর থেকে শুধু কুকুরের ডাক ভেসে আসছে, তাও মৃদু। রাতের নিস্তব্ধতা বিরাজ করছে কথার মনের ভিতরেও। নওরিন ঘুমিয়ে আছে। কথা ফোন হাতে ব্যালকনির ফ্লোরে বসে দূরে অন্ধকার আকাশ দেখতে ব্যস্ত। এই তীব্র শীতে ঠান্ডা ফ্লোর, গায়ে শীতের বস্ত্র বলতে শুধুই শাল। আকাশে তারকারাজি মিটমিট করছে, চাঁদ দেখা যাচ্ছে না। ঠান্ডা বাতাস বইছে, তবে কথার মন্দ লাগছে না। শীত লাগছে, তবে সাথে সাথে ভালোও লাগছে। মনটা কেমন হালকা হালকা লাগছে। হাতের ফোনটার দিকে চাইলো। স্ক্রিনের ডায়াল প্যাডে নীরবের নাম্বার ভাসছে। কল দিতে নিয়েও দিচ্ছে না। কিভাবে দেবে? গত 1 মাস কথা হয়নি তাদের মধ্যে। লাস্ট কল নীরব করেছিল, সে রিসিভ করেছে। টুকটাক কথা হয়েছে, ঝগড়া হয়নি কোনো। এরপর অনেকবার কল দিয়েছে নীরব, সে ধরেনি, কেটেও দিয়েছে। আস্তে আস্তে ফোন আসা বন্ধ হয়ে গেছে। যাবে না কেন? ভাবতে ভাবতেই কল লাগালো। ভাবলো রিসিভ হলেই কেটে দিবে। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, কে বলছেন? কথার ফোন কাট করার কথা, বাট কাটতে মন সায় দিচ্ছে না। ফোন কানে ধরে রইল। আশ্চর্য, কথা বলছেন না কেন? কে আপনি? কথা ফুপিয়ে উঠল। কথা? কথা কেঁদে ফেললো শব্দ করে। নীরব ফোনের স্ক্রিনে চাইলো। এটা তো কথার নাম্বার নয়। কথা? হুম। নিজেকে সামলিয়ে জবাব দিল কথা। আপনি কাঁদছেন? কই না তো। নীরব মুচকি এসে বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে গেল। আপনার কণ্ঠ কেঁপে উঠল যে? ও ঠান্ডা ঠান্ডা লেগেছে। ওহ। হুম। কিছুক্ষণ নীরবতা। কথা একটু অবাক। ভেবেছিল নীরব কৈফিয়ত চাইবে, এতদিন ফোন ধরেনি কেন, এরকম অবহেলা কেন, কিন্তু না, কিছুই তো বলল না। চুপ করে আছেন যে? কথার ভাবনা ছেদ ঘটল। গ্রিলে মাথা ঠেকিয়ে বলল, কি বলবো? কিছু বলার নেই? তা হঠাৎ কেন স্মরণ হলো এই গুণার কথা? ঘুমোচ্ছিলেন? নীরব হেসে বলল, জেগে থাকার যথার্থ কারণ দেখিয়ে এখন বলছেন ঘুমাচ্ছিলাম কি না? কথা চুপ করে গেল। তার চোখ দিয়ে পুনরায় জল গড়িয়ে পড়ছে। বেশ সময় নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভেঙে নীরব শান্ত ভঙ্গিতে আকাশের পানে চেয়ে বলল, আবেগ কেটে গেছে তাই না? কথা বুঝতে পারল না। কি আবেগ? ক্ষণিকের আবেগ। আমি বলছিলাম না কেটে যাবে? নিন, কেটে গেল। কিন্তু সেই আবেগে গা ভাসিয়ে এই নীরব যে ডুবে গেল। এতদিনের পাগলামি, ভালোবাসি ভালোবাসি, পাশে থাকবেন, সব সব ফুরিয়ে গেছে তাই না? আর আমিও শালা গাধা, জেনে শুনে বিষ করেছি বান। সেই বিষে না আছে মরণ, না মুক্তি, না যন্ত্রণা, আছে শুধু এক বুক হাহাকার।
মলিন হেসে বলল নীরব। কথা শান্ত হয়ে বসে। নীরবের ঠোঁট থেকে মলিন হাসিও বিদায় নিল। কথার নীরবতায় হয়তো আশা করেছিল কথা আগের মতো তর্ক করে বলবে, মিস্টার নীরব, আবেগ নয়, আমি আপনাকে ভালোবাসি সেই আগের মতোই। আপনার জন্য সব ঝামেলা মোকাবেলা করব, শুধু আপনি পাশে থাকবেন। কিন্তু তার আশায় গুড়ে বালি দিয়ে কথা চুপ রইল। নীরব শূন্যে তাকিয়ে বলে, কথা, এভাবে যদি সব শেষই হওয়ার ছিল তাহলে কেন শুরু হলো সব? আপনার দোষ দিচ্ছি না, দোষ আমারই। আমার বাবা উচিত ছিল একজন ধনাঢ্য পরিবারের মেয়ে, তার উপর ডাক্তার। আমার সাথে কি যায়? যায় না তো। আমি তো গুন্ডা, টাইনা টুইনা মাধ্যমিক পাস, গাইয়া পুরুষ মানুষ। আপনি ভালো কাউকে ডিজার্ভ করেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ক্যাডার। মিস্টার নীরব, আমার অনুভূতি ঠুনকো নয়, না ক্ষণিকের আবেগ। আমি আপনাকে মনের গহীন থেকে ভালোবেসেছি, আর এখনো ভালোবাসি। এর বেশি আমি কিছুই বলবো না, আর না আপনি জিজ্ঞেস করবেন না। এই কথা যদি কারো হয় তবে সেটা নীরবেরই হবে, ইনশাল্লাহ। রাখছি, ভালো থাকবেন। বলেই কল কেটে দিল। নীরব স্তব্ধ। কথা বললো এগুলো, তাহলে এই অবহেলা? নীরব আবার ফোন করলো কথাকে, কথা কেটে দিল। নীরব আবার ট্রাই করলো, ফোন বন্ধ শোনালো। নীরবের মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কথা ও কাজে মিল পাওয়া যাচ্ছে না। নীরব ঘরে এসে বিছানায় বসে নিজেকে শান্ত করলো। শান্ত মাথায় ভাবলো, কথা যদি তাকে ভালোই বাসে তাহলে কেন অবহেলা করছে? ফোন করছে না, আবার ধরছেও না। আবার হুট করে এত রাতে ভিন্ন নাম্বার থেকে কল করলো। আচ্ছা, কথার কোনো প্রবলেম হয়নি তো? ওর পরিবারে কেউ কি জেনে গেছে? দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই। রোদ ওঠায় দিনটা কিছুটা আরামদায়ক, উষ্ণতা ছুঁয়ে যাচ্ছে শরীরের আনাচে কানাচে। শতক তৈরি হচ্ছে। একটা ব্যাচ আছে তার মাধ্যমিকের। মৈত্রী বিছানায় পা ঝুলিয়ে বসে শতকের কাজ পর্যবেক্ষণ করছে। শতক তার উপর একটু রেগে আছে হয়তো। আজ কলেজে গিয়েছিল মৈত্রী, শতক মানা করে দিয়েছিল। মৈত্রী বাড়ি গিয়ে মাহিত ভাইকে বলে তার সাথে চলে যায় কলেজে। কলেজ থেকে আসলে শতক কিছু বলেনি, টুকিটাকি কথাও বলেছে দেখে মনে হবে নর্মাল, কিন্তু আদতে তা নয়। মশায় রেগে তার উপর। শতক তৈরি হয়ে শু পড়ছে। মৈত্রী বিছানায় রাখা জ্যাকেট হাতে নিল। এখন এতটাও শীত না থাকলেও বাইক চালালে বাতাস লাগবে। শতক শু পড়ে দাঁড়ালে মৈত্রী তাকে জ্যাকেট পরিয়ে দেয়। এখনো রেগে থাকবে? সব সময় তোমার এই রাগ ভালো লাগে না শতক ভাই। শতক জ্যাকেটে চেন লাগিয়ে বলে, রেগে নেই তো, রেগে কেন থাকবো? মৈত্রী চোখ জোড়া ভরে উঠল। কলেজে যাওয়া দরকার ছিল। এমনিতেই 2 মাস হলো প্রাইভেট কলেজ যাওয়া হয় না, কোথাও যাই না। একদিন পরেই সরি, কয়েকদিন পরেই ইন কোর্স। এক্সামে কি লিখবো আমি, তাই সাজেশন নিতে গিয়েছিলাম। অনলাইন কোর্সে ভর্তি করেছিলাম, ক্লাস করিস? মৈত্রী নাক ফুলিয়ে বলল, অনলাইনে কি পড়া হয়? 5 মিনিটের জন্য ফেসবুকে ঢুকলে ঘন্টা পার হয়ে গেলেও তো হুঁশ আসে না। শতক যাওয়ার জন্য পা বাড়িয়ে বলে, মনোযোগ আর ইচ্ছে থাকলে সব হয়। নেই মনোযোগ, আর ইচ্ছেও হয় না। আর যাবো না কলেজে, কখনো না। পড়াশোনা বাদ মানে বাদ, আজ থেকেই বাদ। যাওয়ার চিন্তা করতে হবে না। চিল্লিয়ে বলে কেঁদে উঠল মৈত্রী। শতক ফিরে এসে তাকে ধরে। চিল্লাচ্ছিস কেন? আচ্ছা, রাগ নেই আর, শান্ত হ তুই। কাঁদছিস কেন? কলেজে যাওয়ার জন্য বকেনি তো একবারও? বকেছে? মৈত্রী চোখ মুছে মাথা নাড়ল, বকেনি। বগনি, কিন্তু ঠিক মতো কথা তো বলছো না। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। বলেই চোখ মুছিয়ে দিল। মৈত্রী তাকে জড়িয়ে ধরল। শতক মাথায় হাত বুলিয়ে গাল ধরে কপালে চুমু খেলো। মৈত্রী বলল, নিচে ঝুঁকো, হুম? নিচে ঝুঁকো। শতক মাথা নামিয়ে নিল। মৈত্রী তার গাল জোড়া আঁকড়ে ধরে গালে, তুতনিতে, কপালে, নাকে ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দিল। শতক হেসে বলল, ব্যাচ ছুড়ে দিয়ে দিই? মৈত্রী গালে ঠোঁট ডুবিয়ে বলল, কেন? মিষ্টি আদর ছেড়ে বাদর পড়াতে যেতে মন সায় দিচ্ছে না। মৈত্রী হেসে উঠল খিলখিলিয়ে। শতক তার হাসির দিকে তাকিয়ে রইল অপলক। দিয়ে দাও ছুটি। শতক ফোন বের করতে নিলে মৈত্রী বলল, আরে আরে, এমনি বললাম। যাও, বাদুর মানুষ, করে এসো। সাবধানে থাকিস। শতক তার গাল টিপে গুনগুন করে গান গাইতে গাইতে চলে গেল। মৈত্রী, সুলতানা, চন্দ্র, শবনম ও আকিব বসে আছে ড্রয়িং রুমে। টুকটাক আলাপ আলোচনা চলছে আকিব, সুলতানা ও শবনমের মাঝে। চন্দ্র ফোনে গেমস খেলতে ব্যস্ত। মৈত্রী চুপচাপ বসে শবনমের পাশে বসা বড় টেডির দিকে চেয়ে আছে। বিন্দুর জন্য এনেছে বোধহয়। মৈত্রীও আজ কলেজ শেষে ভাইকে নিয়ে মার্কেট থেকে আরুর জন্য 3টা টেডি কিনেছে, তবে সবগুলোই ছোট ছোট।
বড়গুলো তার চোখে পড়েনি, নইলে বোনের জন্য সেও কিন্তু আরও কিনেছে ঝিলিঝিলি নেল পালিশ, লাল লিপস্টিক, চুড়িসহ আরও কিছু জিনিস ক্রয় করেছে। সহস্র মেন দরজা দিয়ে ঘরে ঢুকে তার কোলে আরু আর পিছনে বিন্দু। আরু আসবে না ভুলিয়ে ভুলিয়ে এনেছে। সোফায় বসে সহস্র হাঁপ ছাড়ল। আরও উঠে গিয়ে বোনের কোলে জায়গা নিল। দুলা ভাই আপনিও খান, ইমিউনিটি পাইবেন। আর আমি ভাইগনা ভাগ্নি। আরে বউ, কষ্ট করে কোলে করে নিয়ে আসলাম, আমি আর বোন রে পায়া জামাইরে ভুইলা গেছোস? আমি কালো বউ না। আরু সহস্রকে চোখ গরম করে বলল। সহস্র 32 পাটি দেখিয়ে বলল, না না, কালো না, তুই তো আমার ধলা কুটকাট। আমি তো আমার বউ না। মৈত্রী হেসে বলল। হাজার ভাই, তোমার মতো ঝগড়ুটে ছেলের সাথে তো বোন বিয়ে দেব না। সহস্র চোখ ছোট ছোট করে বলল, আচ্ছা, না না, কালো না, তুই তো আমার ধলা কুটকুটা বউ। তোর দেওয়া না দেওয়াতে আমার বইয়েই গেছে। শবনম থামতে বলল সবাইকে। তারপর আরুকে ডাকলো। আরু বোনের দিকে চাইলো। মৈত্রীর কপালে গাঢ় ভাঁজ পড়লো। বুঝতে পারলো টেডিটা আরুর জন্যে। তবে সে মনে মনে চাইলো আরু যেন সেটা না নেয়। কাল কিভাবে অপমান করলো আরুকে তাদের দেওয়া টেডি দিয়ে। না হয় ভুল করেছে, তুই আলাদা করে বুঝিয়ে বল। আরুর সামনে এভাবে বলতে হবে? আরু এখন অতটাও ছোট নয়। আরু গিয়ে শবনমের সামনে দাঁড়ায়। আকিব তার গাল টেনে বলল, আমার সর্বকনিষ্ঠ শালীকে আপনি এত আদরে কেন? একদম বারবি ডল। এই যে বড় টেডিটা দেখছো, এটা তোমার। তোমার চেয়েও বড় টেডিটা। আরু দেখেছে টেডি। ঘরে ঢুকতেই তার নজরে পড়ে। শবনম পুতুলটা নিয়ে আরুর দিকে বাড়িয়ে বলে, এই নে পিচ্চি, এটা তোর। আরু মাথা নেড়ে বলল, না না, আমার আছে অনেক। আপু ভাই কালো এনে দিছে। শবনম মৈত্রীর দিকে চাইলো। কি হয়েছে? এটা তোর বড় আপু এনে দিয়েছে, নে। না, নেব না। খালামণিকে দাও। বিন্দুর জন্য এনেছি, এটা তোমার। নাও বলছি। আরু না না করলো। সুলতানা আরুকে টেনে নিয়ে কোলে বসিয়ে গালে চুমু দিয়ে বলল, আরজু নিয়ে যাও, বড় আপু ভালোবেসে দিচ্ছে তো। আরু মৈত্রীর দিকে চাইলো। মৈত্রী আরুর দিকেই তাকিয়ে। শবনম দুই বোনের চোখাচোখি দেখে মৈত্রীকে বলল, মৈত্রী, তুই না করে দিয়েছিস আরুকে? মৈত্রী শান্তভাবেই বলল, আপা, আমি কেন না করব? তাহলে ও নিচ্ছে না কেন? সেটা আমি কিভাবে বলবো? আরু নি। নিতে বললেও মৈত্রী মনে মনে চাইছে আরু যেন না নেয়। আরু নিল না। মৈত্রী বেশ খুশি হলো। সহস্র টেডি কোলে নিয়ে আরুর কাছে গিয়ে বলল, বউ না নিলে মিস করবি, তুই সুন্দর নরম পুতুল। আহা, মন চাইছে আমিই নিয়ে নি। মৈত্রী চট করে বলল, হ্যাঁ, তুমিই নাও। বুড়াকালে সুরা শেখো। সহস্র মৈত্রীর দিকে ফিরে বলল, এই, তোর আবার পুতুল দেখে হিংসে হচ্ছে নাকি? হিংসুটে মহিলা কোথাকার। মৈত্রী কটমট করে বলল, একদম বাজে কথা বলবো না হাজার ভাই। বাজে কথা না, ঠিক কথাই বলছি। তুই শুধু হিংসুটেই নস, 1 নম্বরের ঝগড়ুটে, পাড়ার কুইনি বড়ি। তুমি কি? তুমি 1 নম্বরের শয়তান, মহিষ, গরু, ছাগল, ভেড়া। সুলতানা হেসে আকিবকে বলল, এই দুটো এক হলেই হয়, একদম টম অ্যান্ড জেরি। এক দণ্ড পড়ে না, আবার ভাবো ব্যাস। আকিব উঠে বাইরে বলল, পপকর্ন চিপস কিনে নিয়ে আসি, খেতে খেতে এদের শো দেখা যাবে। যাওয়ার সময় টি টেবিলের সাথে ধাক্কা লেগে টেবিল নড়ে ওঠে। ফলে ভরা পানির গ্লাস থেকে পানি উপড়ে ফ্লোরে পড়ে। মৈত্রী সহস্রকে ধরার জন্য উঠে ওর কাছে গেল। সহস্র সেখান থেকে কেটে পড়ল। মৈত্রী হেঁটে সহস্রের পিছু নিল। সহস্র বলল, এই মহিলা, তুই পাপ্পির মতো আমাকে ফলো কেন করছিস? যা ভাগ। মৈত্রী চোখ বড় বড় করে বলল, তুমি আমার কুত্তার বাচ্চা বলছো? আমি শতক ভাইকে বলে দিব। সহস্র মনে করার ভঙ্গিতে বলল, কুত্তার বাচ্চা কখন বললাম? পাপ্পি বললাম। কুত্তার বাচ্চাকে তো পাপ্পি বলে, তাই না? আর ইংরেজিতে বললেই মিনিং বদলে যায় না? পাপ্পি তো কিউট হয়। তুমি দাঁড়াও, আজ তোমার পিঠে কাঁঠাল ভাঙবো আমি। মিঠুর বাচ্চা, এটা শীতকাল, কাঁঠাল পাবি কোথায়? বলেই সোফায় গিয়ে বসলো। সুলতানা বলল, মৈত্রী, এই অবস্থায় দৌড়ঝাঁপ একদম নিষিদ্ধ, তোমার কানে যায় না। সহস্র দাঁতকে লিয়ে বলল। ও তো কালা। মৈত্রী টি টেবিলের পাশ দিয়ে সহস্রের দিকে আসতে নিলে টাইলস করা ফ্লোরে পড়ে থাকা পানির উপরে পা পিছলে উপড়ে পড়ে যায়। সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল সবাই বাখারা। সোফার হাতলের সাথে কপাল লেগেছে। পেটটা ফ্লোরে পড়ল। মৈত্রী মা বলে জোরে চিল্লিয়ে উঠল। চন্দ্রের হাত থেকে মোবাইল পড়ে গেল। সহস্র কাঁপছে। শবনম মৈত্রীর পাশে বসে ওকে তোলার চেষ্টা করলো। এই মিঠু, মিঠু।
মৈত্রী মা বলে কেঁদে উঠলো পেট চেপে। সুলতানা আরুকে নামিয়ে মৈত্রীকে ধরে সোফায় বসালো অনেক কষ্টে। আরু আপু বলে কাঁদতে শুরু করে দিল। চন্দ্র তাকে ধরলো। মৈত্রী পেট ধরে ওমা ওমা আমার বাচ্চা মা। বলেই কাঁদছে, তীব্র ব্যথায় আর্তনাদ করছে। শবনম ধমক দিল, আরো কল লাফালাফি হয়ে গেল তো সর্বনাশ। আল্লাহ, এখন কি হবে? মৈত্রী ক্রন্দন কমল না। সবাই এই শীতের ভিতরে ঘামতে লাগলো। সুলতানা ঢোক গিলে চন্দ্রকে বলল, চন্দ্র যাও তো, বড় নানুকে ডেকে আনো জলদি এক্ষুনি। আর সহস্র, শতককে ফোন দিয়ে আসতে বল। এসব কিছু বলিস না, ছেলেটা আবার সামলাবে কিভাবে নিজেকে। সহস্র ফোন দিল শতককে। মাহিদ দৌড়ে আসে পিছনে। খাদিজা, ঝর্ণা। মাহিদ মৈত্রীকে ভাবে কাঁদতে দেখে বোনকে জড়িয়ে নিল। মৈত্রী ভাইকে জড়িয়ে কাঁদতে লাগলো তীব্র ব্যথায়। ভাই আমার বাচ্চাটা। মৈত্রীর কপাল বেয়ে রক্ত গড়াচ্ছে অঝরে। মাহিদ এসে থায় চেপে ধরে বোনকে সান্ত্বনা দিল। কিছু হবে না মিঠু, আল্লাহকে ডাক। এরই মাঝে শতক ও শফিউর এলো হনহনিয়ে। বাড়ির গেটে ঢুকতেই মৈত্রীর কান্নার আওয়াজ শুনে শতকের কলিজাটা ছ্যাদ করে উঠল। আল্লাহ সহায় হও। ড্রয়িং রুমে গিয়ে মৈত্রীকে দেখে শতকের পায়ের নিচের মাটি যেন কেঁপে উঠল। নীরবের পাশে বসে মৈত্রী শতক ভাই বলে হাউমা করে কাঁদতে লাগলো। শতক ঢোক গিলে বলল, কিভাবে হলো? কিভাবে হবে? তোর বউ সহস্রের পেছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছে। তিনি তিনি তো কারোর কথা শোনেই না। শফিউর রহমান সহস্রের দিকে রাগি চোখে চেয়ে বলল, তোর ছেলে মানুষই। আর বলতে পারল না। শবনম ভাইয়ের সামনে দাঁড়িয়ে শফিউর রহমানের উদ্দেশ্যে বলল, আব্বা, তোমাদের তো আদরের দুলালেরই দোষ নজরে আসবে না। সহস্রের এক ফোঁটাও দোষ নেই। খবরদার ওর দিকে আঙুল উঠলে। সহস্র তখন সোফায় ঠায় বসে। খাদিজা বেগমের হাত পা কাঁপছে, যেন এক্ষুনি জ্ঞান হারাবে। আরও তার কোমর জড়িয়ে কাঁদছে। কি হয়ে গেল মেয়েটার সাথে? মাহিদকে কাঁপা কাঁপা গলায় বলল, মেজব্বা একটা সিএনজি বা ভ্যান ডাকো। বলেই বোনের দিকে চাইলো। ব্যথায় কুকড়ে উঠেছে বারবার। স্বর্ণা এক টুকরো কাপড় এনে মাহিদের হাতে দিল। কপালে বেঁধে দিন, রক্ত ঝরছে। শতক মৈত্রীকে ধরে বুকে টেনে নিল। কথা বেরোচ্ছে না কণ্ঠনালী দিয়ে, তবুও বিড়বিড় করে বলল, একটু আমার কথা শুনিস না? দেখ কি হলো, এখন ব্লিডিং হচ্ছে। মৈত্রী জ্ঞান হারালো। মাহিদ গাল চাপড়ায়। মৈত্রী সাড়া দেয় না। শফিউর রহমান এসে বলে, হাসুর সিএনজি বাড়িতেই ছিল, ও এসেছে, দরকারি কিছু জিনিসপত্র নিয়ে নাও। ঝর্ণা ও শবনম মৈত্রীর রুমে গিয়ে একটা ব্যাগে কিছু কাপড় ভরে একটা বড় ওড়না এনে মৈত্রীর গা ঢেকে দিল। মাহিদ শতককে বলল, পাজা করলে নিয়ে চল। শতক এক ধ্যানে সোফায় চেয়ে। মাহিদ কাঁধ ঝাঁকায়। শতক নির্বিকার। মাহিদ শতকের কাছে থেকে মৈত্রীকে নিয়ে পাজা কোলে তুলে বাইরে চলে যায়। শতক সেখানেই দাঁড়িয়ে। সোফায় লেগে আছে তাজা রক্ত। শতক হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে হাতে হাত রক্তে রঞ্জিত। চোখ ভরে ওঠে তার। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে আসে, আব্বা। সুলতানা ছেলের পিঠে হাত বুলিয়ে বলে, যাবে না? চলো, নিজেকে শক্ত করো। শতক চোখের কোনার জল মুছে ঘুরে বাইরে মাহিদের কাছে এসে সিএনজিতে বসে। মাহিদ তার কাঁধে হাত রাখে। শতক কিছু বলে না। মাহিদের বুকে থাকা মৈত্রীর দিকে চায়। নিজের বুকে টেনে নিতে মন চাইছে না। মৈত্রীর রক্তমাখা মুখ দেখে মৈত্রীর ব্যথা কষ্ট তার হৃদয়ে ছুঁইছে না। কেন এমন হচ্ছে? একটা প্রাণ হারানোর শোকে যেই প্রাণ তার নিজের অংশ ছিল, আজ এই মেয়েটার কেয়ারলেসের জন্য প্রাণটা দুনিয়া আলো দেখতে পাবে না। দীর্ঘশ্বাস ফেলে শতক সামনে তাকালো। খাদিজা বেগম বোরখা পরে এলে নীরবের বেরোনোর আগেই শতক বেরিয়ে সামনে বসে। শফিউর রহমান অন্য পাশে। রাত 8:30। হাসপাতালে এখন নিস্তব্ধতা বিরাজ করছে। প্রাইভেট ক্লিনিক হওয়ার দরুন রোগীর ভিড় নেই। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। নার্স, কিছু ওয়ার্ড বয় আর আয়া ছাড়া। মৈত্রীকে কেবিনে শিফট করা হয়েছে। শফিউর রহমান ভাইকে কল করে ঘটনা আগেই বলেছিল। মতিউর রহমান দোকান বন্ধ করে এক প্রকার দৌড়ে এই ক্লিনিকে এসে গাইনি ডাক্তারকে বলে সব বন্দোবস্ত করে ফেলেছিল। মৈত্রীকে আনার সাথে সাথে এমার্জেন্সিতে নেওয়া হয়। মৈত্রীর কপালে 3টি সেলাই লাগে। অনেক রক্তক্ষরণ ঝরায় 2 ব্যাগ রক্ত লাগে। মতিউর রহমান ও মাহিদ দেয় রক্ত। খাদিজা বেগম এখন কেবিনে মৈত্রী শিওরে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মতিউর রহমান, শফি, শতক, মাহিদ কেবিনেই দাঁড়িয়ে আছে। সকলে মৈত্রীর জ্ঞান ফেরার অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পর মৈত্রী চোখ খুলল। দুর্বল শরীরে আসতে পিটপিট চোখ ঝাপটালো। পুরো শরীর ব্যথায় মনে হয় অবশ হয়ে আছে। যন্ত্রণায় মাথা মনে হয় ছিঁড়ে যাচ্ছে। মৈত্রী পাশে চাইলো। মমতাময়ী মা বসে চোখের জল ফেলতে ব্যস্ত। মায়ের মুখ দেখে রুম পুরো জুড়ে চাইলো, ওই তো আব্বা, মেজো আব্বা, ভাই, শতক ভাই। শতকের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল। কেঁদে অস্পষ্ট স্বরে মাকে বলল, মা বাচ্চা। খাদিজা কিছু বলল না। হু হু করে নিজেও মেয়ের সাথে যোগ দিল। মৈত্রী বুঝে নিল উত্তর। ডান হাতটা পেটে
ডান হাতটা নিয়ে পেটে রেখে মা বলে হাউমা করে কাঁদতে শুরু করে দিল। মাহিদ অন্যদিকে চোখ নিয়ে বারংবার চোখ ঝাপটে অশ্রু লুকানোর বৃথা চেষ্টায়। শফিউর রহমানও বোধহয় সেই উদ্দেশ্যে কেবিন থেকে বেরিয়ে গেল। শতক চুপটি করে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। মতিউর রহমান গম্ভীর গলায় মৈত্রীর উদ্দেশ্যে বলল, এখন কেঁদে লাভ নেই আম্মা, যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। কাঁদলেন আর সে ফিরে এলো, এটা তো সম্ভব না। যা হয়েছে আপনার বদৌলতেই হয়েছে। আপনার বেখেয়ালে একটা প্রাণ চলে গেছে। খাদিজা স্বামীকে থামাতে চাইলেন, মতিউর থামলেন না। খাদিজা, ওর জানা উচিত একটা বাচ্চা শুধু মায়ের সাধনা নয়, ওর সাথে বাচ্চার বাবা, পরিবার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাচ্চাটাকে ঘিরে সবারই আবেগ তৈরি হয়। কেউ নিশ্চয়ই বাচ্চার খারাপ চাইতো না। তোমার মেয়েকে সাবধানে থাকতে বলতে, লাফালাফি করতে বারণ করতে, ভারী কাজ করতে মানা করলে সে বলে জিদ দেখে সেটাই বেশি বেশি করত। আম্মা করতেন না? না ঠিক মতন খাওয়া দাওয়া আর না নিজের যত্ন। কেউ কিছু বলে রাগ দেখে চলে যেতেন, চিল্লাচিল্লি করতেন। সবাই বাচ্চার সাথে আপনার ভালোর জন্যই বকত, অথচ আপনি জেদ দেখাতেন। মৈত্রীর হাউমাউ কান্না থেমে গেছে আগেই, সে এখন শান্ত। উপরে বন্ধ ফ্যানের দিকে চেয়ে আছে নীরবে, চোখের কোণা দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে অবিরাম। আব্বা একটা কথাও মিথ্যে বলেনি, সব তার জন্য হয়েছে, তার কেয়ারলেসের জন্য। তার জন্যই বাচ্চাটার আর পৃথিবীর আলো দেখা হলো না। সবাই কত খুশি ছিল, কত আগ্রহী ছিল বাচ্চার জন্যে। শতক ভাই তো কত শত পাগলামি করেছে, মাঝরাতে উঠে তার পেটে মাথা রেখে বিড়বিড় করে কত শত গল্প করেছে। সে সবার আশা ভেঙে গুড়িয়ে দিয়েছে। আচ্ছা, বাচ্চাটার সাথে সে চলে গেল না কেন? খাদিজা কাঁদছে, সাথে নীরব। শতকের চোখেও অশ্রুতে ভরা। মতিউর রহমানের চোখেও খানিক চিকচিক করছে, তবে তিনি বেশ শক্ত কঠিন হয়ে দাঁড়িয়ে। দরজায় নক হওয়ার শব্দে শতক পাশ ফিরে বৃদ্ধাঙ্গুল দ্বারা চোখের জল মুছে নিল। ডক্টর মরিয়ম একজন গাইনি ডাক্তার। 3 মাস চলাকালীন শতক এনার কাছে মৈত্রীকে চেক আপ করানোর জন্য এনেছিল। ডক্টর মরিয়ম ভেতরে প্রবেশ করে রোগীর দিকে চেয়ে বলল, মৈত্রী রহমান, কি অবস্থা? মাত্রই চোখ খুলছে, আপনি দেখুন। খাদিজা চোখ মুছে বলল, বলেই খাদিজা সরে গেল। ডক্টর মরিয়ম মৈত্রীর বেডের পাশে টুলে বসে ক্যানুলা দেখে স্যালাইনের গতি একটু কমিয়ে দিল। রক্ত 2 ব্যাগ দেওয়া হয়েছে, এখন স্যালাইন চলছে। তিনি মৈত্রীকে ডাকলেন, মৈত্রী ফিরল না। আবারও ডাক দিল, মৈত্রী। না, কাজ হলো না। মতিউর রহমান গম্ভীর আওয়াজে হুকুম দিল, আমার ডাক্তার শুনতে পাচ্ছেন না? উত্তর দিন। এবার কাজ হলো। মৈত্রী ডাক্তারের দিকে ফিরে, চোখের অশ্রু ঝরা বন্ধ হয়নি। ডক্টর বলল, কেমন ফিল করছো? মৈত্রী কি বলবে? যে আমার ভিতরটা জ্বলে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলা দিয়ে কথা বেরোচ্ছে না, মনে হচ্ছে মরে যাচ্ছি। মৈত্রী মাথা নাড়ল কোনো মতে। ডক্টর তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কান্নাকাটি করো না। কান্না করলেই তো আর সব ঠিক হয়ে যাবে না। তোমার সাবধানে চলাফেরা করা উচিত ছিল। যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ বাচ্চা দিয়েছিল, তিনিই নিয়ে গেছে। আবার হবে ইনশাআল্লাহ। শরীরে কোনো প্রবলেম হচ্ছে? মৈত্রী মাথা নাড়ল যান্ত্রিক ভঙ্গিতে। ডক্টর মরিয়ম উঠল, ওষুধপত্র সব বুঝিয়ে দিল। স্যালাইন শেষ হলে কিভাবে খুলবে সেটাও বলে দিল। তারপর শতকের সামনে দাঁড়িয়ে বলল, মিস্টার শতক, মৈত্রীর খেয়াল রাখবেন, ওকে মানসিক সাপোর্ট করবেন। আমি না বললেও আপনি করবেন জানি। আর কিভাবে সান্ত্বনা দেব বলুন তো? প্রথম বাচ্চা সবারই একটা আলাদা ইমোশন থাকে, ভেঙে পড়বেন না। আর আপনারা হয়তো জানেন, আসলে হাসপাতালে রাতে রোগীর সাথে এত লোক এলাও না। আপনারা 2 জন থাকতে পারবেন। আসছি, ভালো থাকবেন। বলেই চলে গেলেন তিনি। শতক 2 হাতে নাক মুখ মুছে নিল। মতিউর রহমান বলল, খাদিজা, তুমি আর মেজব্বা থাকো। মাহিদ চট করে বলল, আব্বা আমি থাকি। না, ওরা থাকুক, আমরা চলে যাই। রাত অনেক হইল। আর শফিক কই? বলতে বলতেই শফিউর, সুলতানা আর আকিব এলো। সুলতানার হাতে ব্যাগ, যাতে সে শীতের কাপড় এনেছে, কয়েকটা আর কিছু খাবার এনেছে। আর আকিব কম্বল এনেছে, 2টা একটা ব্যাগে। সুলতানা মৈত্রীর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কেঁদো না, যা হবার হয়ে গেছে। নিজেকে শক্ত করো, বেশি খারাপ লাগছে? মৈত্রী হু হু করে কেঁদে দিল আবার। মৈত্রী, নিজেকে সামলাও। কান্নাকাটি করলে শরীর আরো খারাপ করবে। সুলতানা মৈত্রীর মাথায় হাত বুলিয়ে চোখের পানি মুছে দিয়ে সান্ত্বনা দিল। বেশ সময় ধরে, শীতের রাত, দীর্ঘ সময়। রাত বেড়ে যাওয়ায় সবাই চলে গেল। রয়ে গেল শতক, খাদিজা বেগম। মৈত্রী চুপচাপ শুয়ে আছে। শতকের সাথে একটু কথা বলার জন্য ছটফট করছে। অনেকবার শতকের দিকে তাকিয়েছে, এই আশায় যে শতক তাকাবে তার দিকে, তার চোখের কথা বুঝতে পারবে। কিন্তু যতবার চেয়েছিল শতক একবার তাকায়নি। অনেকটা রেগে আছে কি? অভিমানের পাল্লা বেশি ভারী, কিভাবে ভাঙবে সব? সবাই চলে যাওয়ার কিছুক্ষণ পর খাদিজা বেগম কম্বল 2টো বের করে একটা মৈত্রীকে দিলেন। বেশ শীত এতক্ষণ, শুধু একটা পাতলা হাসপাতালের চাদরেই ছিল। শীতে হাত পা ঠান্ডা হয়ে এসেছে তার। শতক চেয়ারটাতে বসে আছে মাথা নিচু করে। মৈত্রী তার দিকেই তাকিয়ে। খাদিজা লক্ষ্য করলো সেটা, তাই ওয়াশরুমে চলে গেল দুজনে, একটু কথা বলে নিক। খাদিজা চলে গেলে মৈত্রী কাপা কাপা গলায় ডাক দেয় শতককে, শতক ভাই।
শতক বোধহয় শুনল না। মৈত্রী আবারও কয়েকটা ডাক দেয়। শতক মাথা তুলে না। মৈত্রী কেঁদে ওঠে শব্দ করে। মাস্টারমশাই, না, এবারও শতক শুনল না। কথা বলবে না আমার সাথে? খুব রেগে আছো তাই না? ও শতক ভাই। তবুও শতক কথা বলল না। তবে শতকের কপল ছুঁয়ে ছুঁয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। মৈত্রী চুপ করে গেল। খাদিজা বের হয়ে এলো। এসে দুজনকে চুপ দেখলো। তিনি শতককে বললেন, আব্বা তোর মা খাবার পাঠাইছে, একটু খেয়ে নে। সেই কখন খেয়েছিস? রাতটাও অনেক বড়, হাত মুখ ধুয়ে আয়। শতক ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলো। খাদিজা হটপট খুলতে নিলে শতক বলে, খাবার গলা দিয়ে নাম হয় না বরম্মা, তুমি খেয়ে নাও আর ওর পাশে শুয়ে পড়ো। আমি বাইরে আছি, কোনো দরকার হলে ডেকে নিও। বলেই উত্তরের আশা না করে বাইরে চলে গেল। মৈত্রী তার যাওয়ার দিকে হতাশা মিশ্রিত চাহনি দিল। চোখ দিয়ে আর জলও পড়ছে না। গলাটায় মনে হচ্ছে কিছু আটকে আছে। হাঁসফাঁস করতে লাগলো। খাদিজা বেগম বলল, মিঠু খারাপ লাগতেছে, কোথায় দুঃখ পাইতেছোস? মৈত্রী মায়ের দিকে তাকায়। খাদিজা বেগম বেডে বসে। কেবিনে শুধু একটা বেড, টেবিল আর একটা চেয়ার। খাদিজা মেয়ের গালে হাত বুলিয়ে দিল। গালে চুমু খেলো। মৈত্রী হাসলো। মায়েরা কখনো ভালোবাসা দিতে ভুলে যায় না। ভুল করলে শাসন করে, আবার আদর করে পুষিয়ে নিতে ভুলে না। মৈত্রী ব্যথার শরীরে আরেকটু আরাম পেয়ে চোখ বুজে নিল। মা পাশে বসে থাকা একটু ভালো লাগছে। খাদিজা বেশ সময় পর চোখ লেগে আসে খানিকটা। তিনি পাশে থাকা একটা কম্বল আছে সেথায়। শতককে দিতে হবে। এই ঠান্ডা শীতে দীর্ঘ রাত কাটাবে কিভাবে? তিনি উঠে কম্বলটা হাতে নিয়ে বের হয়ে গেল। মৈত্রী চোখটা খুলে। পেট মাথা ব্যথায় তার ঘুম আসছে না। মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। খাদিজা কেবিন থেকে বের হয়ে দেখলো শতক কেবিনের পাশের একটা চেয়ারে বসে সামনে হেলে মাথা নিচু করে দুই হাতে মুখ ঢেকে আছে। খাদিজা কম্বলটার ভাঁজ খুলে শতকের গায়ে দিল মোটা করে। শতক হাত সরিয়ে সোজা হয়ে খাদিজার দিকে তাকালো। খাদিজা শতকের চোখ মুখ দেখলো। ফুলে লাল হয়ে আছে, চোখের পাতা ভেজা। খাদিজা আব্বা বলে উঠতেই শতক খাদিজা বেগমের কোমর জড়িয়ে হু হু করে কেঁদে ওঠে। খাদিজা বেগম থামালো না। কাঁদুক, কেঁদে বুকটা একটু হালকা হোক। ছেলেটা বাচ্চার জন্য সবচেয়ে বেশি আগ্রহী ছিল। সব দিক দিয়ে খেয়াল রাখতো। তাকে বলতো, বরম্মা, বাচ্চাটাকে আসতে দাও। তোমার মেয়েকে কিচ্ছু করতে হবে না বাচ্চা, আমি সব করব। স্কুলে যেতেও সাথে নিয়ে যাব, চিন্তা নেই। অথচ সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। বরম্মা, আমাকে কেউ আর আব্বা বলে ডাকবে না। আব্বা বলে করে ওঠার জন্য কেউ আসবে না। তোমার মেয়েকে কতবার বলেছে একটু সাবধানে চলতে, দৌড়ঝাঁপ না করতে, কিন্তু শুনলে তো। আমার খুব কষ্ট হচ্ছে বরম্মা, খুব কষ্ট হচ্ছে। তোমার মেয়েকে দেখলে আরো কষ্ট হয়। একবারের মধ্যেই সব শেষ হয়ে গেল। ছোট্ট প্রাণটা আমাদের ছেড়ে চলে গেল বরম্মা। আর বলতে পারল না শতক। কান্নার বেগে শরীর কেঁপে কেঁপে উঠছে। পুরুষ মানুষ সহজেই কাঁদে না, কষ্ট সর্বদা বুকে পিষ্ট করতে জানে। শতক এতক্ষণ তেমন করে লুকিয়ে রাখলেও আর নিজেকে ধরে রাখতে পারে না। খাদিজা বেগমকে জড়িয়ে হু হু করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে কম্পমান গলায় বলছে কথাগুলো। খাদিজা বেগম শতকের পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আব্বা ভাইঙ্গা পইরো না, আল্লাহ সব ঠিক কইরা দিব। তোমারে আব্বা বলার জন্যই কাউকে পাঠাইবো ভবিষ্যতে ইনশাল্লাহ। আজ সূর্য মামার দেখা নেই সকাল থেকেই। কেমন একটা গুমট পরিবেশ বিদ্যমান। সারাটা দিন কুয়াশায় ঘেরা, সাথে অল্প অল্প ঠান্ডা বাতাস, যেন শরীরের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিবে। শৈত্যপ্রবাহ বইছে বোধহয়। আশেপাশে সবুজ সকল গাছগাছালি, সবুজ মাঠ, সবই শিশিরের ভেজা। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে না। মৈত্রীকে বিকেলে বাড়িতে আনা হয়েছে। এখন সন্ধ্যা পার হয়ে গেছে। মৈত্রী ঘরে শুয়ে আছে। সবাই তার সাথে ভালোভাবেই কথা বলছে। শবনম আপা একটু বকলেও মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে ভোলেনি। হুমা, জ্যোতি, হাবিবুর রহমান সকালেই বাড়ি ফিরেছেন। মৈত্রীর অবস্থা দেখে তারা বাকহারা। আয়েশা তো কেঁদেই ফেললো। সবাই মৈত্রীর সাথে দেখা করলেও সহস্র আসেনি এখনো। মৈত্রী বিছানায় শুয়ে আছে। গতকাল ব্যথা ছিল বেশ, আজ যেন তা দ্বিগুণ হয়ে বেড়ে উঠছে। বিছানা থেকে অনেক কষ্টে উঠে মৈত্রী খাটে হেলান দিয়ে বসলো। ঘরে এখন কেউ নেই। দরজা টোকানোর আওয়াজ আসে। মৈত্রী পাশ থেকে ওড়না টেনে নেয়। সহস্র গুটি গুটি পায়ে ভিতরে এসে মৈত্রীর পায়ের কাছে বসে। মৈত্রী তাকে দেখে। ফর্সা মুখ লাল হয়ে গেছে। কেঁদেছে কি? হাজার ভাই, মুখ অমন করে রেখেছো কেন? একদম হুতুম পেঁচা লাগছে। অন্য সময় হলে সহস্র এই কথাকে টেনে যুদ্ধ লাগিয়ে দিত। তবে আজ চুপ করে। তারপর মৈত্রীর দিকে একটু এগিয়ে কপালের ব্যান্ডেজে হালকা ছুঁয়ে বলল, মিঠু, আমি কিভাবে সরি বলবো? সব আমার জন্যই হয়েছে। না, আমি তোকে ঝগড়ার জন্য উস্কাতাম না, এসব হতো। আমি আমি হাজার ভাই, তোমার জন্য কিছু হয়নি, দোষটা আমার। মেজম্মা নিষেধ করা সত্ত্বেও আমি তোমার সাথে লাগতে যাচ্ছিলাম। তোমার কোনো দোষ নেই হাজার ভাই, সব দোষ আমার। সহস্র মৈত্রীর দিকে চাইলো। কি বলবে ভেবে পাচ্ছে না। এরই মধ্যে শতক এলো। হাতে খাবার মৈত্রীর জন্য এনেছে। ডাক্তার নরম জাতীয় খাবার খেতে বলেছে, ঝাল খেতে বারণও করেছে, তাই নরম ওটস এনেছে। সহস্রকে দেখে বলল, তুই আছিস, ভালো হয়েছে।
খাইয়ে দে ওকে চামচ দিয়ে। ভাই তুমিই খাইয়ে দাও। তুই দে, আমার কাজ আছে। বলে বেরিয়ে গেল। মৈত্রী ঢের বুঝলো তার কি কাজ। সহস্র চামচে খাবার তুলে ফু দিয়ে মৈত্রীর মুখে দিল। মৈত্রী বিনা বাক্য ব্যয়ে সবটুকু খাবার খেলো। রাত 9:30। মৈত্রী শুয়ে আছে কম্বল গায়ে। এমনিতেই শীতকাল, শীত তো ধরবে, কিন্তু মৈত্রীর মনে হয় একটু বেশি শীত করছে। দুটো ডাবল কম্বলেও মনে হয় শীত যাচ্ছে না। শীতের চোটে দাঁত কটকট করছে। শতক ভাইটাও আসছে না কেন? শতক এলো 10টার কিছু সময় পর। মৈত্রী তখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। শতক মাথাটা বের করলো। মৈত্রী গুঙিয়ে একেবারে ধিমে মা করছে। শতক তার কপালে হাত রাখলো। জ্বর এসেছে যে। শতক আলমারির নিচ থেকে আরো একটা কম্বল বের করে মৈত্রীর গায়ে দিল। ওয়াশরুম থেকে একটা মগে ভিতরে পানি এনে রুমাল ভিজিয়ে মৈত্রীর কপালের এক সাইডে দিল। মৈত্রী নিভু নিভু চোখে একবার চেয়ে পুনরায় চোখ বন্ধ করে নিল। শতক কিছুক্ষণ বসে থাকলো। সহস্রের খাবার খাওয়ার পর শতক নিজে মৈত্রীকে ওষুধ খাইয়েছে। সেখানে জ্বরের ওষুধ ছিল তো, তবু জ্বর এলো কেন? শতকের চোখ বারবার বুজে আসছিল। গত রাত নিদ্রাহীন ছিল, তার উপর সারাদিনের ক্লান্তিতে চোখ বুজে আসে। শতক মৈত্রীর পাশে শুয়ে পড়ে। মৈত্রী বিছানায় শুয়ে আছে। হঠাৎ কিছু অনুভব করে তার অস্বস্তি হচ্ছে। সে কাকে ডাকবে ভেবে পেল না। সে কষ্ট করে উঠে ফ্লোরে পা রাখলো। বিছানায় ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলো। তখনই মাহির দরজায় নক করে। মৈত্রী ধীর আওয়াজে বলে, কে? মিঠু, আমি ভিতরে আসছি। না, এসো না, মাকে একটু ডেকে দিবে। দেখছি। মৈত্রী বসে রইল। দুপুরের সময়। আজও সূর্য মামা ওঠেনি। কেমন মরা মরা দিন। মৈত্রীর এরকম দিন ভালো লাগে না। সূর্যের আলোয় চারিপাশ ঝলমল করে ওঠে, এমন দিন তার বেশ লাগে। খাদিজা বেগম ঘরে এলো। কি হয়েছে? আমি মৈত্রী বিছানার দিকে ইশারা করে। খাদিজা সেদিকে চায়। শতক দরজা খুলে ভেতরে ঢুকে। খাদিজা বেগম বিছানার দিকে তাকিয়ে থাকতে দেখে সেও তাকায়। মৈত্রী ইতস্তত করে। খাদিজা বলল, আমি ধুয়ে দিচ্ছি। মা, আমি গোসল করব। বড় মা, ডাক্তার গোসল করতে মানা করেছে। কপাল পেছনে যাবে না, তুমি কামড়ে দাও। খাদিজা মাথা নাড়ে। মৈত্রী শতকের দিকে চায়। শতক তার দিকেই তাকিয়ে। মৈত্রী চোখ ফেরায় না। শতকে গিয়ে সে মৈত্রীকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়, পাজাকোলা করে। এসে বেডশিট তুলে নেয়। বিকেলে মৈত্রী বসে আছে ঘরে। শতক এলেই মৈত্রী বলে, কথা বলবে না আমার সাথে? ভুল হয়ে গেছে তো, সরি তো। বাচ্চা, আমিও হারিয়েছি, তুমি একা না। আমারও তো কষ্ট হয়। শতক ভাই। শতক কিছু বলল না। মৈত্রী ফুপিয়ে উঠল। খাদিজা বেগম আসলেন একটু পরে। শতক তাকে দেখে বলল, বড় মা, কিছু মনে করবে না, একটু অনুরোধ করে। খাদিজা ঢোক গিলল। বল। শতক দীর্ঘশ্বাস নিয়ে বলল, তোমার মেয়ে কটা দিন তোমাদের ওখানে থাকে? কাছে তো, সবসময় কাঁদে। ওখানে ভালো থাকবে। মৈত্রী চমকে উঠল। শতকের দিকে তাকিয়ে দেখলো শতকের মুখ কঠিন। খাদিজা কি বলবেন? আচ্ছা আব্বা। শতক মাথা নাড়ল। মৈত্রীর সকল ওষুধপত্র প্রেসক্রিপশন দিল খাদিজা বেগমের হাতে। তারপর মৈত্রীকে পাজা কোলে তুলে নিল। মৈথুন তার গলা জড়িয়ে ধরল। শতক ভাই, আমি কোথাও যাব না, প্লিজ। শতক তার দিকে তাকায় না। হেঁটে রুম থেকে বেরোয়। খাদিজা তার পিছু পিছু। মৈত্রী বিড়বিড় করে শতককে বলতে থাকে, এভাবে মুখ ফিরিয়ে নিও না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, যার ক্ষমা হয় না। কি করে মাসুল দেব বলো? তবু দূরে ঠেলে দিও না। আচ্ছা, কথা বলো না, রাগ করে আছো থেকো। যখন মন চায় বকো, মারো, তবু নিজের কাছে রাখো। আমি একটুও কাঁদবো না, কখনো তোমার অবাধ্য হব না। যা বলবে তাই করবো মাস্টারমশাই। শতক তবুও নির্বিকার। মৈত্রীদের উঠোনে এলে মাহিদের সাথে দেখা হয়। মাহিদ এভাবে মৈত্রীকে কোলে দেখে বলে, কিছু হয়েছে শতক? শতক মাহিদের দিকে তাকিয়ে বলল, না। বলে ভিতরে ঢুকে মৈত্রীর রুমে গিয়ে তাকে বিছানায় বসায়। মৈত্রী শতকের গলা ছাড়ে না। শতক হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে নিলে মৈত্রী হাত ধরে বলে, এত বড় শাস্তি দিও না শতক ভাই। শতক আস্তে তার হাত ছাড়িয়ে চলে গেল। মৈত্রী ঠাই বসে কিছুক্ষণ পর হাত দিয়ে চোখ মুছে নিয়ে বালিশে হেলান দিয়ে বসলো। একটু পর খাদিজা এলো। ওষুধপত্র টেবিলে রেখে মৈত্রীর পাশে বসে বলল, কি হয়েছে তোদের মধ্যে? কি হবে? কিছুই হয়নি। ঝগড়া হয়েছে? মৈত্রী মায়ের দিকে চেয়ে মুচকি হেসে বলল, কিছু হয়নি। খাদিজা মেয়ের মুখে হাসি দেখে একটু অবাক হলেন। কিছু না হলে এভাবে রেখে গেল কেন? যে ছেলে তোকে ছাড়া কিছুই বোঝে না। তাকে জিজ্ঞেস করো। নিস্তব্ধ শীতের দীর্ঘ রজনী। কুয়াশা দিয়ে ঢাকা আকাশ। জ্যোৎস্না দেখা ভার। শিশির পড়ছে ধরণীতে। রজনীর ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মগডালে হয়তো হুতুম পেঁচা বসেছে। তার ডাকও শোনা যায়, কেমন থমথমে নিস্তব্ধ, যেন কোনো ভুতুরে শহর। সবাই গভীর ঘুমে, অথচ রাত্রি কেবল 11:30। যদিও গ্রামের মানুষের চেয়ে জলদি ঘুমিয়ে যায়। তার উপর শীতকাল। সন্ধ্যা পড়তেই মনে হয় লেপ ডাকছে, উষ্ণতা দেওয়ার জন্য জলদি মুড়িয়ে নিই।
শূন্য চড়া কেমন খাখা করছে, কোনো আওয়াজ নেই, না কোনো মানুষের উপস্থিতি, সবাই যে গভীর ঘুমে অতল। তবে ঘুম নেই শতকের চোখে, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, অনেক চেষ্টা করছে শুয়ে ঘুমিয়ে পড়ার, তবুও ঘুম ধরাই দিচ্ছে না। বুকটা কেমন শূন্য শূন্য লাগছে। বিয়ের পর থেকেই প্রথম মৈত্রী আসে আলাদা ঘরে ঘুমিয়ে আছে। গত পরশু হাসপাতালেও আলাদা ছিল, তবে সেটা ভিন্ন পরিস্থিতি। মৈত্রীকে ছাড়া ঘুম আসবে না বুঝতে সময় লাগলো না শতকের, কিন্তু যাবে না তার কাছে। আচ্ছা, মৈত্রীর কি তাকে ছাড়া ঘুম এসেছে? আসেনি হয়তো। শতক উঠে বসলো। ঘুম আসছে না, অথচ হাবিজাবি চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। তাই সে বিছানা ছাড়লো, কাঠের আলমারির উপর থেকে একটা বাক্স বের করলো। বাক্সটা পুরনো অনেক, তার দাদার ছিল, বড় আব্বা তাকে দিয়েছে। সে বাক্সটা পালিশ করে যত্নে রেখেছে, অনেকটাই পুরনো আমলে। টিনের বাক্সটার চাবি ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে বের করে তালা খুলে বাক্সটা উন্মুক্ত করে। দৃশ্যমান হয় ছোট মাঝারি সাইজের অনেকগুলো পুতুল, বিভিন্ন গাড়ি, ঝুনঝুনি, আর কতগুলো নতুন কতগুলো পুরনো। এগুলোই না শুধু, আরো অনেক খেলনা সামগ্রী, কিছু খাতা, শতকের ছোটবেলার সাদা কালো ছবি, বাবা চাচা দাদাদের। শতক সেগুলো নেড়েচেড়ে দেখতে লাগলো। কিছু খেলনা তার ছোটবেলার, সে যত্ন করে রেখে দিয়েছে, সহস্র বা কাউকে এর দেয়নি। শুধু তার খেলনাই না, মাহিদেরও কয়েকটা আছে। মাহিদ তার খেলনা ভেঙে ফেলায় মাহিদেরটা কেড়ে নিয়ে লুকিয়ে রেখেছিল। মাহিদ তাকে মেরেছে, তবু আর বের করে দেয়নি। ভাবতেই অধর করে হাসি ফুটে উঠল। আর একটা পুরনো টাট্টু ঘোড়া গাড়ি আছে, এটা বড় আব্বা এনেছিল চৈত্র মাসের মেলা থেকে। এটাই ছিল দোকানির কাছে। আরো খেলনা এনেছিল, তবে আয়াত সহস্র ওই খেলনা নেওয়ার জন্য বায়না ধরেছিল। দুজনারই চাই, কেউ শেয়ার করবে না। দুজনের সে কি ঝগড়া, মারামারি পর্যন্ত লেগে গিয়েছিল। মাহিদ দুটোকে ধমকে থামিয়েছিল। শতক খেলনা নিয়ে মৈত্রীকে দিয়েছিল। মৈত্রীর খুশি দেখে কে। কাহিনী এখানেই শেষ নয়। সহস্র মৈত্রীকে একলা পেয়ে কয়েকটা মেরেছিল খেলনা নেওয়ার জন্য। মৈত্রী কাঁদতে কাঁদতে তার কাছে এসে খেলনা ফেরত দিয়েছিল। কিছু বলেনি সহস্রের মারের ব্যাপারে, না কোনো অভিযোগ দিয়েছে, শুধু বলেছিল, আমার চাই না এই পচা খেলা, হাজার ভাইকেই দাও। শতক অনেক জেরা করেছিল, মৈত্রীর মুখ দিয়ে কথা বের করতে পারেনি। তবে খেলনা সহস্রকে দিলে সে খুশিতে গদগদ হয়ে সব বলে দেয়। মা বেশ বকেছিল তাকে, সহস্র তখন চুপ থাকলেও বেশ রেগেছিল মৈত্রীর উপর। বেচারির চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছিল। মৈত্রী সেবারও কাউকে কিছু বলেনি। মতিউর রহমান তার চুল কেটে বেল বানিয়ে দিয়েছিল, সেটার একটা ছবিও আছে। শতক খুঁজে বের করলো বাক্স থেকে। ছোটবেলায় মৈত্রীটা একটু মোটু ছিল তখন, এখন অবশ্য নেই। মতিউর রহমান তার চুল কেটে বেল বানিয়ে দিয়েছিল, সেটার একটা ছবি আছে। শতক খুঁজে বের করলো বাক্স থেকে। ছোটবেলায় মৈত্রীটা একটু মোটু ছিল, এখন অবশ্য নেই। ছবিটা রেখে আরেকটি ছবি বের করে। এটা এতটাও পুরনো নয়। এখানে শবনম আপা, মাহিদ, সে, আয়াত সহস্র, মৈত্রী ও হুমা আছে, শুধু আরও নেই। হুমা তখন বেশ ছোট, 6 মাস হবে হয়তো। ঈদের পরদিন স্টুডিওতে গিয়ে সব ভাই বোন মিলে উঠেছিল। তার মনটা একটু ভালো হয়ে গেল। ছোটবেলা কতই না মধুর ছিল। শতক বাক্স হাতিয়ে সব দেখলো। নতুন খেলনাগুলি শতক এনেছিল বাচ্চার জন্য। শতক বাক্সটা বন্ধ করে আবার উপরে রাখলো। শবনম চন্দ্রের ঘরে গিয়েছিল। রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে মনে পড়ে যে তার মোবাইলটা চন্দ্রের কাছে। ছেলেটা যে মোবাইল পাগল, ফোন পেলে তার কিছু লাগে না। নামা খাওয়া ভুলে সারাক্ষণ ফোন নিয়ে গেম খেলবে, বকেও কাজ হয় না। এক কান্দে ঢুকে অপর কান্দে বের করে দেয়। এখন 12টা বাজবে। ছেলেটা এখনো হয়তো ফোনেই ডুবে আছে। চন্দ্র সহস্রের রুমে, মামা ভাগ্নে একসঙ্গে ঘুমায়। সহস্রের ঘরে গিয়ে দেখে চন্দ্র কম্বলের ভিতরে ঢুকে মোবাইল দেখছে, আর সহস্র ঘুম। শবনম গিয়ে কম্বল সরালে চন্দ্র চমকে ফোন মায়ের দিকে বাড়িয়ে বলে, এই তো ঘুমাচ্ছি আম্মু, বলেই কম্বল মুড়িয়ে দেয়। শবনম কটমট করে কম্বলের উপর দিয়ে একটা চট দিয়ে বেরিয়ে আসে। শতকের রুমের পাশ দিয়ে যেতেই ঘটঘট কিছু শব্দ কানে আসে। ছেলেটা এখনো ঘুমায়নি। এই শীতে রাত জেগে কি করছে? শবনম দরজায় টোকা দিল। শতক একটু পরে দরজা খুলে শবনমকে দেখে বলে, আপা কিছু বলবি? শবনম শতককে আপাদমস্তক দেখে বলে, রাত জেগে কি করছিস? ঘুম আসছিল না। সহজ স্বীকার। শবনম ভেতরে ঢুকে বিছানায় পা ঝুলিয়ে বসে ভাইকে পাশে বসতে ইশারা করে। শতক বাধ্য ছেলের মতো বড় বোনের কথা মেনে বসে যায়। শবনম ভাইয়ের মাথা ভর্তি ঝাঁকড়া চুলের মধ্যে হাত গলিয়ে দেয়। এভাবে ভেঙে পড়লে হবে? যা হবার তা হয়েছে। আল্লাহ তার অস্তিত্ব যতক্ষণ দিয়েছিলেন ঠিক সে ততক্ষণই ছিল। ভুলে যা ভাই। শতক মুচকি হেসে বলল, চালিয়ে বলে যায় আপা, তবুও চেষ্টা করছে। শবনম মাথা নেড়ে হাত সরিয়ে বলল, মৈত্রীকে কেন ও বাড়ি দিয়ে আসলি? শতক সোজা হয়ে বসে সামনে তাকিয়ে বলে, একটু স্পেস প্রয়োজন। বাচ্চাটা শুধু তোর ছিল না, মৈত্রীরও ছিল। সে মা ছিল। মৈত্রী সাবধানে চলাফেরা করা উচিত ছিল, কিন্তু নিয়তি বলেও একটা কথা আছে না? ও তো আর ইচ্ছে করে পড়ে যায়নি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। আমরা সেখানেই ছিলাম। ওকে সবাই অনেক বকেছি,
বড় আব্বাও নাকি কথা বলছে না তার সাথে। বলেই থামলো শবনম। শতক মাথা নিচু করে বসে আছে। শবনম শতকের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আবারও বলল, মৈত্রী মা ছিল বাচ্চার। বাচ্চার কোনো ক্ষতি হলে মায়ের থেকে কার বেশি পড়ান পড়ে বলতো? মায়ের। বাবা যতই ভালোবাসুক, মায়ের ভালোবাসার টান আলাদা হয়ে থাকে। নারীর টান আছে না, বাচ্চা হারানোতে সবচেয়ে বেশি ওই কষ্ট পাচ্ছে। ও এখন মানসিক শারীরিকভাবে দুইভাবেই দুর্বল। ওর এখন সাপোর্টের প্রয়োজন। আর তুই দূরে ঠেলে দিচ্ছিস। তুই নিজের কষ্ট উপলব্ধি করতে পারছিস, ওরটা না। মৈত্রী কেমন তা আমরা সবাই জানি। ছোটবেলায় সহস্রের হাতে কত মার খেয়েছে। কখনো নালিশ করেছে? আমিও তো ওকে বকি, ছোটবেলায় মেরেওছি কয়েকবার। বড় আব্বা বাবার কাছে কখনো বলেনি, এমনকি ওর মায়ের কাছেও না। ও জেদি, তবে সবার সাথে না। এই যে আমি ওর সাথে ঠিক মতো কথা বলি না, বললেও বকে ঝকে, তারপরও আপা আপা করে ডাকবে। আমি যদি ওর জায়গায় হতাম, ডাকা তো দূরের কথা, কথাই বলতাম না। ও সেরকম নয়। আর প্রেগনেন্সিতে হরমোনজনিত বিভিন্ন কারণে পরিবর্তন আসে। ওরও হয়েছিল। আমি এত কথা বলছি কেন? আমার থেকে তোর মিঠুকে তুই ভালো চিনিস। রাগ কর আর অভিমান কাছে এনেই কর, দূরে ঠেলে না। বলেই হাই তুলতে তুলতে চলে গেল। শতক তার যাওয়া দেখলো, চোখটা ভরে আছে তার, যেন এখনই টুপ করে বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে ঝরবে। শতক মুখ মুছে নিল। বাইরে বেরিয়ে শবনমকে ডেকে বলল, আপা দরজাটা দিয়ে যা। শবনম ভ্রু কুচকে বলে, এখনই যেতে হবে? ঘরে যা। তুই এত বউ পাগলা হবি আমি ভাবতেও পারিনি। সকালে নিয়ে আসিস। আপা তাকে ছাড়া ভোর হবে না আমার। বলেই বেরিয়ে যায়। শবনম রাগে গজগজ করতে করতে দরজা বন্ধ করে রুমে ফিরে আসে। বিছানায় আকিবকে মরার মতো ঘুমাতে দেখে দাঁত কিরমির করে কম্বল টেনে নিজের গায়ে নিয়ে শুয়ে পড়ল। ওদিকে আকিব ঠান্ডায় কুঁকড়ে যায়। একটু চেপে আসে শবনমের দিকে, ধীরে ধীরে কম্বলের ভেতর ঢুকেও যায়। শবনম নামক পাশবালিশ জড়িয়ে উষ্ণতা পেয়ে ঘুম আরও গভীর হয়। মৈত্রী ঘুমোয়নি, আসলে ঘুম আসছেই না। শরীরটা ম্যাজম্যাজ করছে, জ্বর এসেছে আবার। ওষুধ খেলে একটু কমে, ওষুধের অ্যাকশন ফুরিয়ে গেলে আবার তেমনই। কপালের ঘায়ের জন্য চোখ মুখ ফুলে একাকার, তার উপর পেট ব্যথা, অঢেল রক্তপাত, সব মিলিয়ে তার শরীরের অবস্থা বেশ নাজুক। খাদিজা বেগম তার পাশেই, তাকে এক হাতে জড়িয়ে আছে। শোয়ার পর মাকে ছোটবেলার মতো আবদার করে একটা গল্প বলতে ঘুম আসছে না। খাদিজা বেগম হেসে গল্প বলতে থাকে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন কাহিনী বলতে বলতে তিনি ঘুমে ঢলে পড়লেন। অথচ মৈত্রীর চোখে ঘুম নেই। মৈত্রীর চোখ বুজে নেয় তো আবারও খুলতে থাকে। হঠাৎ ফোনের রিং বেজে উঠল। মায়ের ছোট বাটন ফোন। রিংয়ের শব্দে খাদিজার ঘুম ভেঙে যায়। অন্ধকারে বিছানা হাতড়ে ফোন বের করে রিসিভ করে মৈত্রীর দিকে চায়। মৈত্রী না ফিরেই বলে, এত রাতে কে কল দিল? খাদিজা জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে যায়। মৈত্রী চুপচাপ শুয়ে থাকে। খাদিজা রুম থেকে বের হয়ে উঠোনে এসে গেট খুলে দিল। শতক ভিতরে এসে নিজের গেট বন্ধ করে পেল। শীতের ভিতরে কষ্ট দিলাম। কি যে বলিস না বাপ। তোমার মেয়ে ঘুমিয়েছে? না, জেগে ঘুম আইছে না কয়। জ্বর আইছে, জলপট্টিও দিবার পারি না, কপালে ব্যান্ডেজ। ছোট করে এক পাশে দিতাম না করে, শীত করে ওর। শতক ভিতরে এসে নিজের গেট বন্ধ করে বলে। কথা বলতে বলতে শতক মৈত্রীর রুমের সামনে আসে। খাদিজা আসেন না, তিনি ঘরে চলে যান। শতক দরজা বন্ধ করে নিঃশব্দ অন্ধকার হাতড়ে বিছানায় বসে। হুডি খুলে লেপের ভিতর ঢুকে মৈত্রীকে জড়িয়ে তার পেটের উপর হাত রেখে চোখ বুজে। কে ফোন দিয়েছিল মা? শতক চোখ খুলে মৈত্রীর ঘাড়ে মুখ রাখে। মৈত্রী বুঝতে পারে না। মা? শতক পেটে মৃত্যু চাপ দেয়। মৈত্রী ব্যথা পায়। হাতের উপর হাত রেখে সরাতে নিলে বুঝতে পারে হাতের মালিক যে মা নয়। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ডুবিয়ে শক্ত করে চেপে ধরে। শতক তার পিঠে নাক মুখ ঘষে। মৈত্রীর চোখ ভিজে যায়, পিঠের কাপড়ও ভিজে যাচ্ছে গরম জলে। মৈত্রী বলে, কেন এসেছো? রেখে তো চলেই গেলে। শতক স্থির হয়, পুনরায় ঘাড়ে মুখ রেখে কিছু পল চুপ থেকে বলে, চলে যাও। অবশেষে তার সাথে কথা বলল। মৈত্রী খুশিতে কেঁদে ওঠে। শতকের হাত দুই হাতের মুঠোয় নিয়ে বুকে চেপে ধরে। একদম যেতে দেব না।
শতক চুপ রয়, মৈত্রীও চুপ। তবে সে আশা করছে শতক কিছু বলুক। শতক কিছু বলল না। বেশ লম্বা সময় ধরে নীরবতা। তারা দুজন চুপচাপ একে অপরকে আঁকড়ে, যেন স্থির হয়ে আছে সব। মৈত্রী দীর্ঘশ্বাস ফেলে শতকের হাত আরেকটু চেপে বলে, আমরা জলদি আরেকটা বাচ্চা নেব, কেমন? আমি তোমার কথার একটু অবাধ্য হব না, যেভাবে বলবে সেভাবেই চলবো। শতক ফুপিয়ে কেঁদে ওঠে। মৈত্রীর ঘাড়ে মুখ লাগিয়ে, চোখের জলে ঘাড় ভিজে। মৈত্রী শতকের কান্না শুনে নিজেও কেঁদে দেয়। শতক ভাই বলে এপাশে ঘুরতেই শতক তার ছোট বুকে মুখ লুকিয়ে শরীর কাঁপিয়ে কাঁদতে থাকে। মৈত্রী পিঠে হাত রেখে শক্ত করে আঁকড়ে নিজেও ফুপাতে থাকে। দুজনে একে অপরকে জড়িয়ে দীর্ঘ সময় ধরে কাঁদতে কাঁদতে শান্ত হয়, তবু ছাড়ে না। মৈত্রীর শরীরের ব্যথা করছে, তবুও শক্ত করে ধরে আছে। শতককে যেন ছুটে চলে যাবে। শতক তার অসুবিধা বুঝতে পেরে সরে আসতে নিলেই মৈত্রী খামচে ধরে। এভাবেই থাকো না। কি মিষ্টি আবদার। লাগছে তো? ভালো লাগছে, তুমি কোথাও যেও না প্লিজ। অগত্যা শতক তার বুকে মুখ গুজে রইল। খানিক পরে দুজন নিদ্রায় শায়িত হলো। বর্তমানে বাংলাদেশে যানজট নিত্যদিনের ঘটনা, যেন বাঙালির দুধ ভাত। শহরে যানজট নাগরিক জীবনে নতুন সমস্যা। এই যানজটের কারণে স্কুল, কলেজ, অফিসে সময় মাফিক পৌঁছানো যায় না। চাকরি প্রার্থী, পরীক্ষার্থী, ট্রেন যাত্রী নিদারুণ সমস্যার মুখোমুখি হয়। দমকল ও অ্যাম্বুলেন্স যানজটে আটকে পড়ে জরুরি সেবা দিতে ব্যর্থ হয়। সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে অগ্রসর না হলে ভবিষ্যতে যানজটের কবল থেকে মুক্তি পাওয়া কষ্টকর হয়ে দাঁড়াবে। নীরব বাসে বসে আছে, দৃষ্টি বাসের জানালার বাইরে স্থির। বাসটা জ্যামে আটকা পড়ে আছে। নীরব খুবই বিরক্ত বোধ করছে। বাইরের গাড়ির ডাস্টবিন, ড্রেনের দুর্গন্ধে পেট উল্টে আসার উপক্রম। ডাস্টবিন শুধু নামে মাত্রই, আবর্জনা ভিতরে ফেলে না। কেউ গাড়িতে যাওয়ার পথে আবর্জনা টোপলা ছুড়ে দেয় সেখানে বসে। আবর্জনা ডাস্টবিনে পড়ে নাকি রাস্তায়, সেটা দেখার প্রয়োজন মনে করে না। ডাস্টবিনের অর্ধেক ময়লা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, সেগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। নীরব আর সহ্য করতে পারল না, গড়গড় করে বমি করলো পলিতে। বাসের কন্ডাক্টর বেশ কয়েকটা পলি দিয়ে গেছে। নীরব নিজের গ্রাম ছেড়ে দূরবর্তী স্থানে তার চলাফেরা নেই বললেই চলে। নিজেরও আশেপাশের গ্রামে নিজের আধিপত্য বিস্তার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ঢাকা গিয়েছিল কয়েকবার, সেটা দরকারি কাজে, আজও যাচ্ছে। কথাকাল মধ্যরাত্রিতে ফোন করে কান্নাকাটি করে, তাকে ঢাকা আসতে অনুরোধ করে বারংবার। নীরব কারণ জিজ্ঞাসা করলে সে বলে আগে আসুন তারপর বলবো। সেই উদ্দেশ্যে নীরবের গন্তব্য ঢাকা। ঝন্টু তালুকদার ও নীরা বেগম যাওয়ার কারণ বললে নীরব উত্তর দেয়, মা দরকার আছে তাই যাইতেছি, চিন্তা করো না। আর কি দরকার সেইটা আয়সা বলমুনি। আর দু একদিন থাকা লাগবার পারে, তোমরা টেনশন করো না যেন। ঝন্টু রাগারাগি করে ছেলের সাথে। নীরব শান্তভাবে বলে, ব্যাগে কিছু কাপড় ভর্তি করে বেশ কিছু টাকা পকেটে নিয়ে বের হয়ে আসে। বাস থেকে নেমে নীরব বমির প্যাকেট ডাস্টবিনে ফেলে পানি কিনে মুখ ধুয়ে নেয়। এরপর আবারও বাসে উঠে বাস চলতে থাকে। নীরব বাইরে চেয়ে, এই উঁচু উঁচু দালান কোঠা তার নজর কাটছে না। চারিপাশের মানুষের কাউ কাউ গাড়ির হর্ন তাকে বিরক্ত করছে। সে চোখ বন্ধ করে নিল। তাদের গ্রামের রাস্তাগুলো ছোট হলেও কি সুন্দর। রাস্তার দুধারে গাছের সারি, চারিপাশে ধান, গম, আখ, সরিষার ক্ষেত। এক এক মৌসুমে এক এক আবাদ। সেদিকে চাইলে যেন চোখ জুড়িয়ে যায়, শীতলতা ভর করে তনুমন জুড়ে। বাস থেকে নেমে নীরব কথাকে ফোন দিয়ে বলল এখন কোথায় যাবে। কথা সব ডিটেলস বলে দিল। নীরব ফোন রেখে সিএনজিতে উঠল। ফেব্রুয়ারি মাস, মেডিকেল ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে মেডিকেল শিক্ষার্থীরা। আড্ডায় সকল বন্ধু বান্ধবীদের হাসির বাক্স খুলে আসে। আমরা বন্ধু বান্ধবীদের সাথে যতটা মন খুলে কথা বলতে পারি, হাসতে পারি, আর কারো সামনে বোধহয় পারি না। বাবা মা যতই বন্ধু হোক, তাদের সাথে ততটা প্রাণ খোলা কথাবার্তা বলা হয় না যতটা সে তার সমবয়সী বন্ধু বান্ধবদের সাথে বলতে পারে। একটা হেজিটেট এসেই যায়। বন্ধু বান্ধব একজন মানুষের মানসিক বিকাশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে বন্ধু হতে হবে বন্ধুর মতো, ওই ভাল্লুকের গল্পের মতো বন্ধু নয়। আবার শুধু সুসময়ে পাশে থাকবে তেমনও নয়। বন্ধু তো সেই যে সুসময়ে না থাকলেও দুঃখে ঢাল হয়ে থাকবে। আপনার জোকসে না হাসলেও আপনি কাঁদলে আপনাকে হাসাবে। যাদের সাথে কথা বললে আপনি ক্ষণিকের জন্য হলেও জীবনে দুঃখ, হতাশা, দুর্দশা ভুলতে সক্ষম হবেন। কথা চুপচাপ বসে আছে ঘাসের উপর। তাকে ঘিরে বসে বন্ধ নস আকাশ, বিথি, সামিয়া, ফরহাদ, রেজা, দিব্য, দীপা, বেশ বড়ই তাদের বন্ধুমহল। আকাশ নামের ছেলেটা নওরিনকে জিজ্ঞাসা করে, এই নটা ছাড়া কোঠো আমার দেবদাসী ফিমেল ভার্সনে বং ধরেছে কেন? তোরা দুজনে তো একবারে জানে জিগার, তুই জানবি না সেটা হয় বল? নওরিন নোটস থেকে মুখ তুলে আকাশের দিকে চাইল। আমার একটা সুন্দর নাম আছে, নওরিন। ওটা বলা যায় না? নড়াচড়া, এটা কোনো ডাক হলো? আকাশ বাদামের খোসা মুঠোয় ভরে তার দিকে ছুঁড়ে মারল। নওরিন রেগে বলল, বলবোই না তোদের, বজ্জাতের দল। বিথি নওরিনের কাছে এসে বলে, ওর কথা বাদ দে তো, তুই বল, ওর ওই বয়ফ্রেন্ড নিয়ে কোনো প্রবলেম হয়েছে? নওরিন সায় জানিয়ে বলে, তোরা তো জানিস নীরবের কথা, ওর সেই অচেনা ক্রাশ।
হ্যাঁ, ক্রাশ থেকে বিআই, বিআই থেকে সে হাই, হাই হ্যালো থেকে প্রেম চুমে ক্ষীর, সব জানি। মেইন পয়েন্টে আই না মেরি মা। দিব্য হেসে বলে, নরওয়েন বিথির বাপের সাথে তোর এত কিছু হয়ে গিয়েছে আমরা জানি না, একেবারে মেয়ে বানিয়ে দিলে। বিথি উঠে গিয়ে ব্যাগ দিয়ে দিব্যকে কয়েক ঘা দিয়ে ঝাড়ি দিয়ে আসে। নরিন ড্যাব ড্যাব করে চেয়ে বলে, আঙ্কেল হয়, বাবার মতো সে। সামিয়া বিরক্ত হয়ে বলে, তুই বলবি ওদের নাটক বাদ দে তো। নরিন শুরু করে, বেশ কয়েক মাস আগে কথার জন্য একটা প্রস্তাব আসে আঙ্কেলের কাছে। ছেলেও ডাক্তার, কথাদের প্রতিবেশীর কোনো আত্মীয়। কথাকে তারা দেখেছেন কোনোভাবে, সবারই পছন্দ। আঙ্কেলের বোধহয় ছেলেটিকে পছন্দ হয়, তিনি কথাবার্তা চালিয়ে যায় কিছুটা। তারপর ডিটেলসে বলতে থাকে নরিন সবাইকে। কবিতা সব শুনে সুলতান মির্জাকে বলে, বাবা সিসের মতামত নেওয়াটা কি জরুরি? অবশ্যই নেব, আগে ছেলের খোঁজ খবর নেই তো। বাবা আমি বলছি ওরও তো কোনো পছন্দ থাকতে পারে, আমি কি বলছি বুঝতে পারছো? সুলতান মির্জা টনক নড়ে। এ কথা তার মাথায় আসেনি। আজকালকার ছেলে মেয়ে পছন্দ থাকতেই পারে, এতে সে ভুলের কিছু দেখতে পায় না। তবে ছেলে কেমন কি করে সেটা অবশ্যই ম্যাটার করে। তিনি কবিতাকে জিজ্ঞাসা করে, ছেলেটাকে? কথা তড়িঘড়ি করে বলে, আমি কিভাবে জানবো বাবা, তুমি সিসকে জিজ্ঞাসা করো। আমি জানি তুমি জানো, সময় নষ্ট না করে বলে দাও ইন ডিটেলস। কবিতা ফেসে গেছে। কি দরকার ছিল একবারই কথা বলার? এখন বাবা সব জেনে তবেই ক্ষান্ত হবে। সে কিভাবে বলবে? সিসকে না জানিয়ে বলা কি ঠিক হবে? যদি কোনো প্রবলেম হয়? এক বুক সাহস নিয়ে কবিতা বলল, শতব্রোর কাজিন আছে না মাহিদ ভাই? সুলতান মির্জার ভ্রু কুচকে যায়। ওর তো বিয়ে হয়ে গেছে। মাহিদ ভাই নাম, তার বড় শ্যালক আছে নীরব তালুকদার নাম। সিস ওই লোকটাকে পছন্দ করে, ভালোবাসে হয়তো। সুলতান মির্জা শটান হয়ে বসে। কি বলছে এই মেয়ে? শিওর? কবিতা আমতা আমতা করে বলে, কি জানি, সিস সেটাই তো বললো, তবে সম্পূর্ণ সিসের একতরফা থেকে, ওয়ান সাইডেড। ওই লোকটা সিসকে ফিরিয়ে দিয়েছিল। সুলতান মির্জা কিছুটা শান্ত হলেন। বিড়বিড়, তোমার বোনের পছন্দ একেবারে জঘন্য। মুঝসে বেহতর और कौन जानता है করে বলে কবিতা। এর পরের দিন সুলতান মির্জা কথাকে জরুরি ভিত্তিতে বাড়িতে ডাকে। কথার সাথে সরাসরি কথা বললে কথা কবিতার দিকে কটমট করে তাকায়। বাবা আমি সরাসরি বলছি, রাগঢাক রাখবো না। আমি তাকে ভালোবাসি আর তাকেই চাই। সেটা সম্ভব নয়। কোনো বাবা একটা গুন্ডা অশিক্ষিত ছেলের সাথে নিশ্চয়ই মেয়ে বিয়ে দেবে না। আমিও দেব না, ভুলে যাও। আর একটা ভালো প্রস্তাব এসেছে, ছেলে ডাক্তার, শীঘ্রই বিয়ের প্রস্তুতি নাও। কথার মা এসব শুনে কথাকে বকে বেশ। হুমকি দেয় আবার তার সাথে যোগাযোগ করলে নীরবকে দেখে নেবে। কথা ভয় পেয়ে যায়, নীরবের সাথে কথা বলা কমিয়ে দেয়, কিন্তু থাকতে পারে না। আবার যোগাযোগ হয়, কথাবার্তা পুনরায় আগের দমে শুরু হয়ে যায়। ওর বাবা জানতে পেরে ছেলে পক্ষের সাথে কথাবার্তা অনেকটা পাকা করে। গত রাতে ফোন করে ছেলের সাথে দেখা করতে বলে। আজকে বিকেলেই দেখা করার কথা। দেখা করার পর কথাকে বাড়ি ফিরতে বলেছে। কাল ছেলেও তার বাড়ির লোক রিং পরিয়ে যাবে। কথা সেসব শুনে কেঁদে কেটে অস্থির হয়ে নীরবকে আসতে বলেছে। সব শুনে কথার বন্ধু মহল ফরহাদ বলে, দেখ কথা, নীরব লোকটাকে তোর সাথে যায় না। মানে সে এসএসসি টেনে টুনে পাশ করে পড়ালেখা টাটা বাই বাই করে দিয়েছে, তার উপরে ছোটখাটো গুন্ডা। কথা এতক্ষণ চুপ থাকলেও এইবার চুপ রইল না, শান্তভাবে বলে, আমার সামনে বললি ঠিক আছে, খবরদার ওনার সামনে মুখ ফুসকে বললেও তোর কিডনি বের করে বেচে আইফোন কিনবো। ফরহাদ ভেঙচি কাটলো। বিথি হঠাৎ কথাকে ধাক্কা দিয়ে বলল, দোস্ত ওই দেখ, বলে হাতের ইশারায় কাউকে দেখায়। কথা সেদিকে তাকিয়ে লাফ দিয়ে উঠে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। নীরব একদম স্থির হয়ে যায়। মেয়েটা পাগল না, কিভাবে কাউকে মাঝ রাস্তায় জড়িয়ে ধরে? সে আশেপাশে তাকিয়ে দেখে অনেকে চেয়ে আছে। সে কথাকে সরাতে নিলে কথা সরে না। নীরব গম্ভীর মুখে বলে, কি হচ্ছেটা কি? কথা ছাড়ুন। সবাই তাকিয়ে। কথা ছেড়ে দেয়, তার চোখ ভেজা। নীরব তার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে এবার সব বলুন আমায়। বলতে না বলতেই কথার সব বন্ধুরা এসে নীরবের সামনে এসে একে একে হাত বাড়িয়ে দেয়। হাই, আমি আকাশ। আমি দিব্য। আমি ফরহাদ। আমি রেজা। নীরব অবাক হয়ে সবার সাথে হ্যান্ডশেক করে বলে, আসসালামু আলাইকুম, আমি নীরব তালুকদার। বিথি নীরবের দিকে হাত বাড়িয়ে বলে, আমি বিথি। দুঃখিত বলে নীরব হাত পকেটে ঢোকায়। বিথি বাকি সবাই হেসে উঠল। সামিয়া বলল, আমরা সবাই কথার বন্ধু।
চলুন বসে কথা বলি। নীরব গম্ভীর মুখে কথার দিকে চাই। মেকি শুরু করলো। কথা ইশারা করে যেতে নীরব যায়। সকলে এক নিরিবিলি জায়গায় গিয়ে বসে। পথিমধ্যে বিথি কথাকে একটু ফাঁকে টেনে নিয়ে বলে, জানো তুই চিচ্ছস? পোলা নয়, এ তো আগুনের গোলা। যেমন দেখতে তেমন অ্যাটিটিউড, পুরোই জোশ। কোত্থেকে পাইলি এমন বয়ফ্রেন্ড? আই অলসো ওয়ান্ট। কথা চোখ রাঙানি দিয়ে চলে আসে। নীরব কথার সব বন্ধুদের দেখছে, সবাই আন্তরিক, তার সাথে কি সুন্দর করে কথা বলছে। গায়ের ছেলে সে, অথচ কেউ নাক সিটকাচ্ছে না। কথা এসে নীরবের পাশে বসে। রেজা বলে, কথা নীরব ভাই জানে সব। কথা মাথা নাড়ে, জানে না। নীরব ভ্রু কুচকে বলে, কি জানবো? কথা আপনি দয়া করে বলবেন। বিথি কথার পাশে বসে কথাকে ফিসফিসিয়ে বলে, আহা, তোকে কত সম্মান করছে আপনি, বাহ। কথা তাকে চিমটি দিয়ে চুপ করায়। তারপর নীরবকে সব বুঝিয়ে বলে। সব শুনে নীরবের মুখ বেশ গম্ভীর। আপনার আমাকে এসব আগে জানানো উচিত ছিল। কথা সরি। এখন ওসব ভেবে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। আমাদের আগে ভাবা উচিত। কথাটার একটু পরেই সেই ছেলেটির সাথে দেখা করতে যাওয়ার কথা। আমরা সেই বিষয়ে কথা বলি। আমার মনে হয় ছেলেকে ভালোভাবে বুঝে বললেই প্রবলেম সলভ। কথা তুই নীরব ভাইকে সাথে নিয়ে যা, আমরাও আশেপাশেই থাকবো। সবাই সাই জানালো। কথা ও নীরবও মেনে নিল। মৈত্রী হাঁটছে ক্ষেতের আইল ধরে। ধান গাড়া হয়েছে কিছুদিন হলো। ছোট ঘাসে ঢাকা আইল একটু প্রশস্ত হওয়ায় স্বাচ্ছন্দ্যে হাঁটা যাচ্ছে। দুপাশে ধান ক্ষেত। শতক মৈত্রীর পেছনে হাঁটছে। বিকেল হওয়ায় রোদ তেমন গায়ে লাগছে না। কোথায় যাচ্ছি আমরা? মৈত্রী পেছন ফিরে হাসি মুখে বলে, কোথাও না, একটু হাঁটাহাঁটি করতে এসেছি। ভালো লাগছে না এই আইল দিয়ে হাঁটতে? চারপাশে ধান ক্ষেত, মধ্যে আমি আর তুমি শুধু। মৈত্রী পাশে তাকায়। দুটো লোক খেতে নিড়ানি দিয়ে ঘাস আগাছা পরিষ্কার করছে। তাদেরই একজন বলল। মৈত্রী হেসে বলে, আরে কাকা, ভালো আছেন আপনারা? তারা হেসে উত্তর দিল, হ কাকা। পাশের লোকটি বলে, দোয়া করেন। বলে মৈত্রী ও শতক পা বাড়ায়। ক্ষেত পার হয়ে একটা বাড়ির উঠানে উঠে। গ্রামের শর্টকাট রাস্তা এরকমই। এর ওর বাড়ির উঠান কানাচে। মৈত্রী হাঁটতে শুরু করলে লিচু বাগান থেকে কেউ ডাক দেয় তাকে। মৈত্রী ঘাড় ঘুরিয়ে মানুষটাকে দেখে খুশি হয়ে এগিয়ে যায়। সে তো ভালো আছিস? এই তো, তুই কেমন আছিস? আমাদের দুলাভাই নাকি? শতককে ইশারা বলে। শতক এগিয়ে আসে। মৈত্রী মাথা নাড়ায়। সেতু নামক মেয়েটি শতককে বলে, ভালো আছেন দুলাভাই? আমি মৈত্রীর বান্ধবী, একসাথেই পড়েছি। ভালো আছে। তুমি কেমন আছো? এই মৈত্রী, এনাকে চেনা চেনা লাগছে কেন? মৈত্রী হেসে বলে, আরে শতক ভাই, চিনতে পারলি না? সেতু হা করে চাইলো। মৈত্রী হেসে উঠল। সেতুকে ভালোভাবে দেখতে নজরে আসে সেতু সন্তান সম্ভব। পেটটা বেশ উঁচা। ডেলিভারির সময় ঘনিয়ে আসছে বোধহয়। মৈত্রীর মুখটা মলিন হয়ে এলো। কয় মাস রে? সেতু হেসে বলে, 9.5 মাস। বাপের বাড়ি এসেছি ডেলিভারির জন্য। মৈত্রী শুকনো হাসলো। শতক খেয়াল করে। ওদের কথার মাঝে একটা অর্ধবয়স্ক মহিলা দূর থেকে সেতুকে ডাক দেন। সেতু মৈত্রীর থেকে বিদায় নিয়ে আসে। তাদের বাড়িতে যাওয়ার অনুরোধ করে। শতক মানা করে, বলে অন্য সময়। সেতু যাওয়ার পর মৈত্রী ওখানেই দাঁড়িয়ে সেতুর দিকে চেয়ে, নজরে উঁচু পেট। শতক তার কাঁধে হাত রাখে। মৈত্রী দীর্ঘশ্বাস ছাড়ে। তারা পা বাড়ায়। মহিলাটি সেতুকে বলে। শতক মৈত্রীর পা থেমে যায়। কথা শুনে মৈত্রীর চোখ ছলছল করে উঠে, আবারও পা বাড়ায়। শতক পিছনে ঘুরে মহিলার দিকে এগিয়ে যায়। কি বললেন? মহিলাটি আমতা আমতা করে। শতক কঠিন মুখে তাকায় মহিলার দিকে। কি জঘন্য চিন্তাধারা আপনার। মহিলাটি এবার জ্বলে উঠল। সেটা আপনার উচিত ছিল। সেটা আপনার উচিত ছিল। আপনার সাহস কিভাবে হয় এসব কথা বলার? আমার স্ত্রীর নজর লাগবে? আরে, একটা মাই বোঝে বাচ্চা হারানোর বেদনা। সে কিভাবে অন্য কোনো মায়ের খারাপ কামনা করতে পারে? আমাদের বাচ্চাটা মারা যায়, এটা একটা অ্যাক্সিডেন্ট। সেটা যে কারোর সাথেও হতে পারে। আল্লাহ বাচ্চা দিয়েছিল, তিনি নিয়ে গেছেন। ওর ছায়া লাগলে বাচ্চার ক্ষতি হবে? আপনার স্বামীও তো মারা গেছে। আপনার ছায়া যদি লাগে ওর, সে তো ওনার থেকে দূরে থেকো। শতক কড়া কণ্ঠে বলে উঠল। মৈত্রী তার পাশে দাঁড়িয়ে তার হাত ধরে টানছে। তার চোখের বাড়িধারা বহমান। ভাইয়া, আপনি ফুপির কথাই কিছু মনে করবেন না। তার পক্ষ থেকে আমি মাফ চাইতেছি। শতক কিছু বলবে, মহিলাটি গর্জে উঠে বলল, সে তো আপনার কথাবার্তায় বোঝা যায়। শুনুন, নিজের জং ধরা মস্তিষ্ক একটু ঘষামচা করুন। একজনের বাচ্চা মরে গেল তাই বলে তার ছায়া লাগলে অন্যের বাচ্চার ক্ষতি হবে? এসব ধারণা আপনাদের মাথায় আসে কোত্থেকে? আপনি নেক দিলে মানুষ তো বলুন, কোন হাদিস লেখা আছে? আজগবি কথা বলবেন না।
এসব আপনাদের ভ্রান্ত ধারণা, কুসংস্কার। জান দেওয়ার মালিক খোদা, জান দেওয়া নেওয়ার মালিক খোদা। খোদা চাইলে কারোর মধ্যে জান দিতেও পারে, আবার নিতেও পারে। আপনার আমার হাত নেই। এখানে যা বলবেন সাবধানে। একবার মুখ থেকে বের হওয়া জবান শত চেষ্টায় ফিরে নেওয়া যায় না। কারোর মনে আঘাত দিয়ে কথা বলতে নেই। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে দুঃখিত। তপ্ত বিকেলে কথা ও নীরব বসে আছে একটা কফি শপে। সাথে কথার সাথে দেখা করতে আসা সেই লোকটি কথার দিকে চেয়ে আছে আর মাঝে মাঝে মুচকি হাসি উপহার দিচ্ছে। নীরবের ইচ্ছে করছে এক থাপ্পড়ে চেহারার নকশা বদলে দিতে, ভদ্রতার খাতিরে পারছে না। কথা নিজেও বিরক্ত। এই লোক 10 মিনিট ধরে এসেছে, হাই হ্যালো পর্বের পরে কিছু অর্ডার করে তার দিকে ঘুরঘুর করছে। একটা কথাও বলছে না, আবার মিটিমিটি হাসছে। কথা সহ্য করতে পারে না, শান্তভাবে বলে, আপনার সাথে কিছু কথা আছে ডক্টর। ডক্টর সাজাদ, আপনি সাজু বলে ডাকতে পারেন। আমার আপনজন সবাই এই নামেই ডাকে। লোকটা বলে উঠল। নীরব একটা হাত চেয়ারের হাতলে রেখে অপর হাত টেবিলে রাখে। ফর্সা হাতে কালো লোম উকি দিচ্ছে। হাতে কোনো ঘড়ি নেই, হাতের রক ফুলে আছে। কথা সেই হাতের দিকে চেয়ে ঢোক গেলে ডক্টর সাজ্জাদের দিকে তাকিয়ে বলল, সে যাই হোক, আমরা আসল কথায় আসি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।